গুড মর্নিং বন্ধুরা। সকাল এখন 8টা বাজতে যায়, চলে এসেছি রান্নাঘরে। 8টা কিন্তু নয়, পৌনে 8টা বাজে হয়তো। তো আজকে রান্না বান্না সেরকম কিছু করে দেবো না, গতকালকের মাংস ছিল, এটা ওই মা নিয়ে এসেছিল যে মাংসটা ওইটা। তো তন্ময়কে বললাম কি গো মাংস আছে জাল দিয়ে দেবো, বলছে হ্যাঁ ফুটিয়ে দিয়ে দাও, ওটাই নিয়ে চলে যাবো। এখানে দুধের বাটি বার করে নিয়েছি, চা বসাবো আর ভাতটাও বসিয়ে দিয়েছি। মাংসটা ভালো করে ফুটিয়ে নিলাম, কারণ ওর খেতে খেতে মোটামুটি 1:30 2 তো বাজবেই। এটা মাংস বলে তন্ময় নিয়ে যাচ্ছে, কিন্তু এটা যদি ডিমের তরকারি বা মাছ ফাছ কিছু হতো বলতো না আমি নিয়ে যাব না। কিন্তু চিকেন তো বাবা, চিকেন তো ছাড়া যাবে না। সে দুদিনের মাংস হলেও ঠিক ফ্রিজ থেকে বার করে খেয়ে নেবে। এর আগে আমার মনে আছে একবার বাড়ি গিয়েছিলাম, তো দুদিনের মাংস ছিল, ফ্রিজে ছিল। ও মা, মা এসে বলছে, আমি যে মা ফ্রিজের মাংসটা কোথায় গেল? বলছে ও মা ছেলে তো দেখলাম মাইক্রোওভেনে গরম করে খেলো। দেখছেন, অথচ এইটাই যদি অন্য তরকারি হতো বলতো না আমি তো নিয়ে যাব না। আর দেখবেন এই ছোটোখাটো জিনিস নিয়েই না ঘরে দেখবেন অশান্তি লেগে যায়। সে যাই হোক, সকালবেলা এখন দেখুন চা নিয়ে যুদ্ধ লেগে গেছে। একবার চাটা বসালাম, পুরো কেটে গেল। আবার দুধ দিয়ে চা বসালাম, সেটাও কেটে গেল। এখন লাস্টে তিশানকে বললাম তাহলে এক কাজ কর, একটা দুধের প্যাকেট সামনে থেকে এনে দে। গতকালকে 500 দুধ আমি জাল দিয়ে ঠান্ডা করে ফ্রিজে ঢুকিয়ে দিয়েছি, তারপরেও দুধটা কেন কেটে গেল আমি বুঝতে পারছি না। এখন দেখছি দুধের প্যাকেট নিলে না দেখে নিতে হবে ডেটটা, কারণ এরকমভাবে দুধ নষ্ট হলে খুব গায়ে লাগে। এখন দুধের প্যাকেটেও দাম বাড়িয়ে দিয়েছে জানেন। সে যাই হোক, চলুন, সকালের পর্বটা মিটে গেছে, তন্ময় চলে গেছে, এখন স্কুলের পর্ব শুরু হয়েছে। এখানে ব্রেকফাস্টে আজকে ওই চাউমিন করছি, আলু দিয়ে চাউমিন করেছি, তিশানকে টিফিনে দিয়ে দেবো, আর আমিও স্কুল থেকে এসে একটু খেয়ে নেবো। আজকে সকালে না রুটি দিয়ে চা খাইনি, বললাম না 2 দিন এখন রুটিটা বন্ধ রেখেছি। সবেতেই ঝামেলা জানেন তো, খেলেও ঝামেলা আবার না খেলেও ঝামেলা। চলুন তিশানের ব্যাগে এখন টিফিনটা ভরে দিই। গতকালকে না তার আগের দিনকে টিফিনটা নিতেই ভুলে যাচ্ছিলো জানেন, ব্যাগটা দিয়ে দিয়েছি। ও মা, আমি দেখছি টিফিন কৌটোগুলো পড়ে আছে, ও বলছে মা আমি ভুলেই গেছি। এখানে স্কুল ড্রেস রেডি করে নিয়েছি, ও স্নান করতে গেছে। আর দেখুন প্রত্যেক দিন জানেন জামা প্যান্ট ছিঁড়ে নিয়ে আসছে স্কুল থেকে। এই প্যান্টটার কি দশা করেছে দেখুন। ভালো করে কেচে নিয়েছি, ওদের স্কুলের সামনে না একটা দর্জির দোকান আছে, আর ওই জন্য ওখানে দিয়ে দেবো, বলবো ডবল সেলাই করে দিন। 2খানা 3খানা প্যান্ট ছিঁড়ে দিয়েছে। বলুন তো কত ড্রেস কিনবো। আর স্কুল থেকে যে ড্রেসগুলো দেয় জানেন, কাপড়গুলো এত পাতলা না, সেলাইও খুব ভালো না জানেন তো, একটা টান দিলেই ছিঁড়ে যাবে। তিশানের জন্য সব রেডি করে নিয়েছি, আমিও রেডি হয়ে গেছি। আর দেখুন মাঝখানে একটু সময় পেয়েছিলাম, বাসনগুলো মেজে নিয়েছি। আর এই গ্যাস ওভেনের ঝিকের ওপরে না অনেকটা চা আর দুধ পড়েছিল, ওটাকে ভালো করে স্কচ ব্রাইট দিয়ে মেজে নিলাম। এটা যদি রেখে দিই না পুরো শুকনো কাঠ হয়ে যাবে। আর দেখুন বেরোবার মুখে আকাশ পুরো কালো হয়ে ঝিরঝির করে বৃষ্টি পড়ছে। কি মুশকিলে পড়েছি বলুন তো। আমি ভাবছি তাই যে জানলাটা দিয়ে যাই, কারণ জোরে বৃষ্টি এসে গেলে না পুরো একদম আমার রান্নাঘর ভেসে যাবে একদম। আর ওরা ওপরটাতে না ওই টিন লাগিয়েছে, ঠিক কথা, অ্যাডবেস্টার, কিন্তু লাগালে কি হবে, ওরা না আমার ওই দেয়ালটা কেটে ভিতর দিয়ে টিনটা লাগায় নে। ওই জন্য ওদের জোরে বৃষ্টি আসলে না ঝাপটায় পুরো জলে ভর্তি হয়ে যাচ্ছে। যাই হোক চলুন, চশমাটা ওই ঘরে ছিল নিয়ে আসলাম। এখন জানেন তো চশমা ছাড়া না দেখছি থাকতেই পাচ্ছি না, মানে চোখ ব্যথা হয়ে ভার হয়ে যাচ্ছে একদম। আবার বেশিক্ষণ চশমাটা পরে থাকলে নাক টাক পুরো ব্যথা হয়ে টন টন করছে। কি জ্বালায় যে পড়েছি না কি বলবো আপনাদের। চলুন, আকাশটা তো পুরো কালো হয়ে গেছে, তিশানকে বলছি চলে চ, সেরকম হলে টোটোয় উঠে পড়বো। আর আই কার্ড নিতে প্রত্যেক দিন ভুলে যাবে, ওকে রোজ আমাকে মনে করে আই কার্ড দিতে হবে। আর আই কার্ড বুট এগুলো ঠিকঠাকভাবে না পড়ে গেলে না স্কুলে আবার ঢুকতে দেবে না। গুড মর্নিং বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, আমিও ভালোই আছি। আজকে সোমবার, সকাল এখন ওই 11টা 10-15 হতে যায়। এই সবে বাড়ি আসলাম, দেখছেন মুখ চোখের কি অবস্থা। যখন বেরোচ্ছিলাম কি ঝিরঝির করে বৃষ্টি পড়ছে, পুরো কালো হয়ে এসছে, জামা কাপড়গুলোকে তুললাম। ও মা, খানিকটা রাস্তায় গেছি দেখি আবার রোদ উঠে গেছে। বাবা, আর যা রোদ উঠলো, কিরম পচা গরম লাগছে। যাই হোক, আর রান্না বান্না বসাবো। রান্না বলতে শুধু ডিম ভেজে আলু দিয়ে ঝোল করব। আমি ভেবেছি ফ্রিজে বোধহয় একটু ঢ্যাঁড়স আছে জানেন তো, কদিন আগে না 500 মতো ঢ্যাঁড়স নিয়ে এসেছিলাম, খানিকটা খেয়েছিলাম, তারপরে ভাবলাম বোধহয় যে কটা ঢ্যাঁড়স আছে ওটা দিয়ে আলু দিয়ে একটু ভেজে নেবো। তার জন্য আমি ঢ্যাঁড়স নিয়ে আসলাম না। তন্ময়কে বলছি, তিশানকে বললাম কি রে ঢ্যাঁড়স আলু ভাজা খাবি তো? বললো হ্যাঁ আমি খাবো। আমি জানি ডিম ভেজে ঝোল করবো আর ঢ্যাঁড়স আলু ভাজা করবো। ও বাবা, এখন ফ্রিজ খুলে দেখছি ঢ্যাঁড়স তো নেই। যাই হোক, আর তো কিছু করার নেই, ওই ডিমের ঝোলই ভাবছি করে নেবো, আর কিচ্ছু করবো না। অল্প করে একটু কাঁচা ভিজিয়েছি। মায়ের ঘরে যে বিছানার চাদর তুলেছিলাম, বালিশের কভার, 5 বালিশের কভার, মায়ের সেটটা পুরো একদম ভিজিয়ে দিয়েছি। আর আমারটা তো বিভৎস নোংরা হয়েছে, ওটাকে গরম জল দিয়ে ভেজাতে হবে। এখন ব্রেকফাস্ট করব, তারপরে টুকটুক করে ঘরের সমস্ত কাজ করব। ছুটি একই টাইমে হবে, 3টে 20-তে। এটা একদিকে ভালো।
আর ভিজে জামা কাপড়গুলোকে আবার মিলে দিলাম। জানেন কি করব, বাইরে দেখছেন কি রোদ উঠেছে, জানলা দিয়ে একদম রোদ বোঝা যাচ্ছে। শুধু ডিম ভেজে ঝোল করব তো, খুব বেশিক্ষণ সময় লাগবে না, তাই আগে ভাবছি জামা কাপড়গুলো কেচে মিলে দিই, ঝামেলা মিটে যাবে। চামচ আনতে ভুলে গেলাম। স্কুল থেকে আসার সময় অল্প করে একটু পটল আর একটা কলমি শাকের আঁটি নিয়ে এসছে। আমাদের ঘরে তো কলমি শাক ছাড়া আর কোনো শাক খাওয়াই হয় না, মানে পুঁই শাকটা তবু একটু খাওয়া হয়, কিন্তু ওই পালং শাকটা এখন পাওয়া যাবে না শীতকাল ছাড়া, কিন্তু ওই নোটে শাক, লাল শাক এগুলো খেতেই চায় না। আর দেখুন মা যে মাংস দিয়েছিল ফ্রিজে পড়ে আছে, বললাম না যে একটু মোমো করব। আর বাইরে রোদের তেজ দেখেছেন, রোদ্দুর দেখে ভাবছি না বাবা জামা কাপড়গুলোকে আগে মিলে দিই। বাসি জামা কাপড় অনেক ছিল জানেন তো, সেইগুলোকে আগে ধুয়ে তুলে রাখলাম, এইবারে জামা কাপড়গুলো কেচে নেবো। আর তিশানের জিন্সের প্যান্ট, এই যে মায়ের ঘরে যে বিছানার চাদর তুলেছিলাম, বালিশের কভার, পাশ বালিশের কভার সমস্ত ভিজিয়ে দিয়েছি। ভেবেছিলাম একটু গরম জল দেবো, তারপর ভাবলাম যে রোদ্দুর উঠেছে তো, একটু রোদ পড়লেই না দেখবেন গ্যাস গন্ধটা কেটে যায়, তাই আর গরম জলটা দিলাম না। আর মায়ের ঘরের চাদর খুব একটা নোংরা হয়ও না। আজকে বাসি কাজকর্ম আগে করে নেবো, তারপরে রান্না বসাবো, কারণ ডিমের ঝোল করবো তো বেশিক্ষণ সময় লাগবে না। আর মশলা মনে হচ্ছে একটু করতে হবে, দেখি ফ্রিজ খুঁজবো আগে মশলা আছে নাকি দেখবো, না হলে একটু মিক্সির মধ্যে বেটে নেব। আর আমাদের যে একটা ফিল্টার তন্ময় দেখেছে, তবে ওটা অনেকটা দাম বলছে ওই অনলাইনে, আমি এখানে দোকান থেকে নেব না, অনলাইনেই দেখেছিলাম। তবে কি জানেন তো, আমাদের আবার একটা প্রবলেম হয়েছে, সেটা হচ্ছে আমাদের উকিলবাবু ফোন করেছিল, মানে আমাদের ফ্ল্যাটটা যে দেখাশোনা করে তিনি ফোন করে বলল যে ফ্ল্যাটে নাকি খাবার জলের লাইন ঢুকবে, তো প্রত্যেকজনের ভাগে ভাগে মনে হয় 3,000, 4,000 কি 5,000 করেও পড়তে পারে, কারণ মোটামুটি পুরো খরচটা হবে 25 থেকে 30,000 টাকা। এবার আমাদের 8-10টা ফ্যামিলি আছে ফ্ল্যাটের মধ্যে, তো দুখানা ফ্যামিলি এখানে থাকে না, চলে গেছে, তো সেই কারণে 7-8টা ফ্যামিলি হচ্ছে, তো ওই হিসাব করে কটা হবে সেই হিসাবে টাকা দিতে হবে। তো সেই কারণে জানেন তো আমরা একটা ফিল্টার অর্ডার দিয়েছিলাম, তন্ময় দেখেই অর্ডারটা দিল, আবার আমরা ক্যান্সেল করে দিলাম, কারণ সেই 2,500-3,000 টাকা দিয়ে ফিল্টার কিনবো, তারপরে আবার সেই জলের লাইনের টাকা দিতে হবে, ও দরকার নেই। তবে উকিলবাবু বলল যে যখন আমাদের পুরো ঠিকঠাক হয়ে যাবে আপনাদের ফোন করে দেওয়া হবে। 2-1 দিন আগে উকিলবাবু আমাদের ফোন করলো, তবে তার একদিন আগে আমরা ফিল্টারটা অর্ডার দিয়েছিলাম, তন্ময়ের আমি দুজনে মিলে রাত্রিরে অর্ডার দিলাম। তবে আপনাদের বলিনি, কারণ আগে আসুক, কেমন কি জিনিস আসে না আসে সেই রকম বুঝে শুনে আপনাদের বলতাম, জিনিসটা দেখাতামও, কিন্তু আবার আমি সেটা ক্যান্সেল করলাম, কারণ ওই জলেতে টাকা দেবো, আবার ফিল্টার কিনবো, আর ফ্ল্যাটে যদি খাবার জল ঢোকে তাহলে তো খুবই আনন্দ, মানে জলের আর চিন্তা করতে হবে না। তো ওরা আমাদের গলিটার মধ্যে বললো লাইনটা ঢুকিয়ে দেবে, আর আমাদেরকে শুধু একটা কলে টেনে নিতে হবে, ব্যাস তাহলেই হয়ে যাবে। চলুন, কথা বলতে বলতে অনেক কাজ এগিয়ে গেছে, ঘরদোর ঝাঁট দেওয়া মোছা হয়ে গেছে, রান্নাঘর পরিষ্কার করে নিয়েছি, সমস্ত কিছু হয়ে গেছে। এখন বাজে 2:30, খাওয়া দাওয়া হয়ে গেছে, রান্নাঘরটা পরিষ্কার করলাম। আজকে যেহেতু রান্নাবান্না খুব বেশি হয় না, তো ওপর মুছে নিয়েছি, রান্নাঘরের যা বাসন ছিল সব মাজলাম। আর কখন যে বৃষ্টি হচ্ছে, কখন যে রোদ উঠছে আমি নিজেও বুঝতে পারছি না। আর ভিজে জামা কাপড়গুলোকে ঘরের মধ্যে মিলতে হলো, কি করব বলুন তো, কারণ এই হুট করে 15 মিনিটের বৃষ্টিতেই না পুরো ভিজে চপচপে করে দেবে। আর জানলাটা দিয়ে দিই। চলুন এবারে তিশানকে আনতে যাব, একটুখানি আধা ঘন্টা বসি, এইসবে খেয়ে উঠেছি তো। এই যে স্কুলটা খুলে গেছে না, খাটনিটা পুরো বেড়ে গেছে জানেন, মানে এই দুপুরবেলাটা একটু 2-2.5 ঘন্টা একটু শান্তিতে শুতাম, একটু ফোন দেখতাম, এডিট করতাম, অনেকটা কাজ এগোতো আমার, বিশেষ করে আমার ইউটিউবের ভিডিওর অনেকটা কাজ এগিয়ে যেত। কিন্তু এই যে দুপুরটা পুরো বিজি হয়ে গেছি না, ব্যাস। আর এসে জানেন তো আর ভালো লাগে না, মনে হয় ঘন্টাখানেক শুয়ে পড়ি। আর এসে তো তিশান ফোনটাও নিয়ে নেয়। আর এই যে জামা কাপড়গুলো জানেন, এই তন্ময়ের প্যান্টটা পুরো চপচপে। চলুন এইবার বেরিয়ে যাই, রেডি হই, এই খেয়ে দিয়ে উঠে ওরে বাপরে দৌড় দিতে হবে এখন। সন্ধে এখন 6:20 বাজে, বাইরে দেখুন এখনো কত আলো। আর আমি এখানে রান্নাবান্না জোগাড় করে নিয়েছি, প্রত্যেক দিন দেরি হয়, ঘুম পাচ্ছিল, ভাবছি ঘুমিয়ে পড়লেই না ব্যাস গেল, সেই 7:30-8টার সময় উঠবো। আর এই সন্ধেবেলা অলক্ষীদের মতো শুয়ে থাকতে আমার একদমই ভালো লাগে না, খুব শরীর খারাপ না হলে আমি খুব একটা শুই না। এখানে আজকে রুটির সাথে তরকারি করবো, সয়াবিন আলুর তরকারি, আলু কেটে নিয়েছি, ফুচকাগুলো ভাজবো, এখানে আলু সেদ্ধ করব, কেটে নিয়েছি। এই দেখুন আটা মাখা হয়ে গেছে, এবারে শুধু সয়াবিনটা বসাবো। এই যে সয়াবিন আলু সিদ্ধ করে মশলা কষিয়ে রসিয়ে রান্না করে নেবো। তবে রুটিটা এখন করব না, রুটিটা একদম ওই 8টার দিক করে করব। চলুন, এখন রুটি করলে না সেই 10টা 10:30টার সময় খাওয়া হবে, তো 5 ঘন্টা 6 ঘন্টায় না বিচ্ছিরি হয়ে যাবে। প্রেশার কুকারে বসিয়ে দিই, 2টো সিটি মারলেই হয়ে যাবে। ঝিঁকটা কোথায় গেল কি জানি, ধুতেরই। আর তিশান 5:30টার দিক করে ঘুমালো জানেন, কি বলবো বলুন তো, আমার সাথেই ফোন দেখছিল শুয়ে শুয়ে,
হঠাৎ করে ডাকছি দেখি ঘুমিয়ে পড়েছে। আর এই ছোট কড়াটায় না এই 2 জনের মতো রান্না ঠিক আছে, 3 জনের মতো রান্না হচ্ছে না। এত ভারী না কড়াটা, মজবুত কড়া দেখে কিনেছিলাম জানেন, আজ থেকে হয়ে গেল 7-8 বছর আগেকার কড়া ওটা। তরকারিটা আগে করে নিই, তারপরে ওই ফুচকার আলুটা সিদ্ধ বসাবো। এখন তো ফুচকাটা খাবো না, 7টা 7:30 করে খাবো। আর তন্ময় আসলে তবে খাবো, ও তো ফুচকা খায় বাবা। আর এইবারে আর প্যাকেট ফুচকা আনিনি, আর লুজ ফুচকা এনেছি, ওই আটার দোকানে বিক্রি করছিল যেখান থেকে আটা নিই, একটু বড় বড় ফুচকাগুলো। ও বাবা বস না রে, এই ঝিক নিয়ে যা হয়েছে না। চলুন, আর এই গ্যাসের ঝিক কিনতে গেলে না আমাদের সেই ওই দিকটা যেতে হবে, স্টেশন মার্কেটের দিকে। ওই দিকটা তো আমি খুব একটা যাই না, নাহলে তিশানকে স্কুলে ঢুকিয়ে দিয়ে যাওয়া যায়, কিন্তু দূর, ওই অত দূর তো। ওই সন্ধেবেলা একদিন আমতলা গেলাম, তখন গেলাম, সেটা ঠিক আছে। এদিক দিয়ে বেরোলাম, এই গলিটা দিয়ে, আর মেন রোড দিয়ে বেরিয়ে যাব। সয়াবিনের তরকারিটা আগে করে নেবো, তারপরে ফুচকাটা করব, কারণ তিশান এখনও ঘুমোচ্ছে। ঘুমোক ওই 7টা 7:30 করে করব, কারণ তন্ময়ের আস্তে আস্তে মোটামুটি 7টা বেজে যাবে। আর এই দেখুন প্যাকেটটা কেটে দেখছি ছোট ছোট সয়াবিন, এগুলো সেই বড়ি সয়াবিন বলে না, এরকম ছোট সয়াবিন খেতেও ভালো লাগে, তবে আমাদের বাড়িতে আবার বড় সয়াবিনটা বেশি ভালোবাসে, কারণ ওটা না মাংসর মতো খেতে লাগে, মানে অনেক বড় তো, ভেঙে ভেঙে খাওয়া যায়। যাই হোক চলুন, আলু সয়াবিন দিয়ে দিয়েছি, 2খানা সিটি মারবো, ব্যাস তাহলেই সিদ্ধ হয়ে যাবে। সয়াবিন আলু সিদ্ধ করে নিয়েছি, সর্ষের তেলটা শেষ হয়ে গেছিলো, সর্ষের তেল ঢেলে নিলাম। আর এখন না সাদা তেল খুব কম নিয়ে আসছি, মানে শুধু ওই লুচি পরোটা ভাজার জন্যই আনি, আর সর্ষের তেলটা দিয়ে এখন রান্না করি। এখন তেলের প্যাকেটও কত দাম বেড়ে গেছে জানেন বাবা, মানে প্রত্যেকটা জিনিসে দাম বাড়িয়ে দিয়েছে। রবিবার যখন মাংস আনতে গেছে, আমি বলছি মাংস 300 টাকা কিলোর কাছাকাছি হয়ে যাচ্ছে, বলছে কি করব, সবাই দাম বাড়িয়ে দিয়েছে, ওই জন্য মহাজনরাও দাম বাড়িয়ে দিয়েছে। আমি বাবা, মানে যাদের দাম বাড়াবার কথা না, তারাও এই সুযোগে দাম বাড়িয়ে ভালোভাবে ইনকাম করে নিচ্ছে সত্যি। যাই হোক চলুন, সয়াবিন আলুর তরকারি করব। এখানে তেলের মধ্যে 5 ফোড়ন দিই, 5 ফোড়ন বলছি, দেখছেন গোটা জিরে ফোড়ন দিয়েছি। এইবারে আলু আর এদিকে সয়াবিনটা দিয়ে দিয়েছি, অল্প একটু পেঁয়াজ কেটেছিলাম, পেঁয়াজটা ভেজে আলু সয়াবিনটা দিয়েছি, একটু নাড়াচাড়া করে নিচ্ছি, তারপরে মশলাটা দেব। আর ওদিকে ফুচকার জন্য আলুটা বসিয়ে দিয়েছি। তিশান কবে থেকে বলছে মা ফুচকাটা করো, মা ফুচকাটা করো। রবিবারেই করতাম, কিন্তু যেহেতু রথের বাজার, একটু জিলিপি পাঁপড় ভাজা খাচ্ছি, আবার তার মধ্যে যদি ফুচকা খেয়ে নিই, ও বাবা, তাহলে তো একদম সোনায় সোহাগা হয়ে যাবে। মানে ওদের কিছু হবে না, আমার বিশেষ করে পেটের প্রবলেম হয়ে যাবে। চলুন, এখানে সয়াবিন আলুটা ভালো করে ভেজে নিয়েছি, মানে একটু নাড়াচাড়া করেছি। সয়াবিন বেশি ভাজলে না শক্ত হয়ে যায়, আর সয়াবিনের তরকারি দেখবেন সবসময় মাংসর মতো করে রান্না করতে হয়। আদা রসুন দিয়ে দিয়েছিলাম, একটু হলুদ গুঁড়ো, একটু কাশ্মীরি লঙ্কা, একটু ঝাল দিলাম যাতে খেতে ভালো লাগে, অল্প করে একটুখানি মিষ্টি দেবো। সয়াবিনের তরকারিতে সামান্য মিষ্টি দিলে খেতে বেশ ভালোই লাগে। আর একটা শুকনো লঙ্কা দিয়েছি, দেখেছেন তো, কারণ ঘরে খুব বেশি কাঁচা লঙ্কা নেই। এই যে সয়াবিনের তরকারি মোটামুটি হয়ে গেছে, একটু গরম মশলা দিয়ে দিয়েছি। প্রথমে ভাবছিলাম একটুখানি ধনে পাতা দেবো, তারপর ভাবলাম ও বাবা, প্রতিদেব যদি দেখে যে সয়াবিনেও ধনে পাতা, একদম মানে সর্বনাশ হয়ে যাবে, বলবে নিজে ধনে পাতা খেতে ভালোবাসে বলে সব তরকারিতে ধনে পাতা দেওয়া শুরু করেছে, এখন সয়াবিনটাকেও বাদ দেয়নি, দরকার নেই বাবা। চলুন, এখানে হয়ে গেছে, অল্প করে একটু মিষ্টি আর গরম মশলা দিয়ে দিয়েছি, এইবারে নাবিয়ে দেবো। এইবারে চলুন ফুচকাটা রেডি করব। এখানে প্রথমে ফুচকার জলটা রেডি করছি, তেঁতুলটা ভালো করে গুলে নিয়েছি জলের মধ্যে, আর এইবারে দিলাম ধনে পাতা। এইবারে গতকালকে যে ভাজা মশলাটা করে রেখেছিলাম সেটা একটু বেশি করে দিয়ে দিচ্ছি। এই ভাজা মশলা হচ্ছে ফুচকার মেন মানে উপকরণ আমার মনে হয় যেটা। আর এই ঘরে ফুচকা খেয়ে খেয়ে এমন অভ্যাস হয়ে গেছে জানেন তো, প্রায় এই নিয়ে 2-3 বার মতো ফুচকাটা করলাম, এত ভালো লাগছে না খেতে, কি বলবো, বিশেষ করে আলু মাখাটা এত ভালো হচ্ছে খেতে। চলুন, একটুখানি বিট নুন দিলাম, এবারে একটু প্লেন নুনও দিয়ে দেবো, ভাজা মশলাটা একটু বেশি করেই দিয়েছি। এইবারে দেব লেবুর রস, তবে গন্ধরাজ লেবুগুলো না ফ্রিজে থেকে থেকে উমা দেখছি গন্ধটাই চলে গেছে। বাবা, তোর তাহলে আর কী গুণ রইলো যদি গন্ধই না থাকে, নামটাই তো গন্ধরাজ লেবু, তবে রসটা দেখছি ভালো আছে, কিন্তু যে গন্ধটা ছিল না সেটা দেখছি উড়ে গেছে। যাই হোক, যা ছিল ফ্রিজে তাই দিয়ে দিয়েছি, দেখছি একটু বেশি টক হয়ে গেছে।
তাই সামান্য একটু জল দিয়ে দিলাম, ব্যাস মুখে দিয়ে চেক করে নিয়েছি, একদম ওকে ওকে হয়ে গেছে। জলটা রেডি করে নিয়েছি, এইবারে চলুন আলুটা মাখবো। আলুটা সিদ্ধ করে নিয়েছি, বেশি করে ধনেপাতা দিলাম, কারণ আমরা মা ছেলে ধনেপাতা খেতে ভীষণ ভালোবাসি। তন্ময় খাবে, তবে ফুচকাতে ও সেরকম কিছু বলে না, কারণ ফুচকার মধ্যে দেখবেন ওই ধনেপাতা দিলে না খেতে খুব ভালো লাগে। এবারে অল্প একটু লেবুর রস দিয়ে দিলাম আর তেঁতুল জল দিলাম, যাতে একটুখানি মাখতে সুবিধা হয়। এইবারে যে ভাজা মশলাটা করেছিলাম সেটা আবার একটু বেশি করে দিয়ে দিচ্ছি। আর তিশান উঠে জানেন বাদাম আনতে গেছে, ওই সামনের দোকানে প্যাকেট বাদাম বিক্রি করে, ওগুলোই আনতে গেছে। আমি বললাম বাবা দেখছেন, যারা খেতে ভালোবাসে তারা ঠিক জানে কোথায় কি দিতে হবে। এই যে এখানে ফুচকা সব ভেজে নিয়েছি, তবে জানেন তো তন্ময় আসবে না, ওর আস্তে আস্তে বললো ওই 9:30 10টা বেজে যাবে। ব্যাস হয়ে গেল। আমি এতটা আলু এত জল নিয়েছি, কি করব, আলুটা দুজনে ভাগ করে খেয়ে নেবো। আর এই দেখুন আলুর মধ্যে দিয়েছি বাদাম। চলুন এবারে খাওয়া শুরু করে দিই, সব কিছু রেডি একদম। তন্ময় থাকলে ভালো হতো, তবে ও নেই, কিছু করার নেই, আর বলছে তোমরাই খেয়ে নাও। তিশান এখানে রেডি হয়ে বসে আছে একদম। তবে সব ফুচকা আর ভাজিনি, কারণ তন্ময় তো খাবে না, শুধু শুধু অত ফুচকা ভেজে কী হবে। তিশানকে যত দেবো তত খাবে। ফুচকা খাওয়া হয়ে গেছে, রান্নাঘরটা পরিষ্কার করলাম, বাসন কোসন সব মাজলাম, একটু পরে রুটিটা করব, আধা ঘন্টা একটু বসি। আর তন্ময় তো বললামই 9:30 10টার দিক করে আসবে বলেছে। তিশান এদিকে পড়তে বসে গেছে, আর জামা কাপড়গুলো যা ছিল ঘরের মধ্যে সব মিলে দিয়েছি। আমি আধা ঘন্টা একটু বসবো, সেই 5টা 5:30 থেকে শুরু করেছি। আর এই দেখুন জামা কাপড় সমস্ত ভিজে, ড্রামেরগুলো একটু শুকিয়েছে, আর টুলের মধ্যে যে কটা আছে ওগুলো একদম চপচপে। আর দেখলাম দুপুর থেকে না দেখছি বৃষ্টিটা আর হয়নি, তবে জামা কাপড়গুলো শুকোলে ভালোই হতো, কিন্তু ওই যে মাঝের মধ্যে এমন জোর আসছে না, পুরো ভিজিয়ে দিয়ে চলে যাচ্ছে। মা ছেলে যা ফুচকা খেয়েছি না, পেট পুরো ভর্তি। তবে আমাকে চা খেতে হবে একবার, বাবা সন্ধেবেলা এখনো চা খাওয়া হয়নি। রাত্রির এখন 10:30 বাজে, তন্ময়ের খাওয়া হয়ে গেছে, আমি আর তিশান নিয়ে বসেছি। আর এখানে তন্ময় আসার সময় একটু নিকুতি আর মিষ্টি নিয়ে এসেছিলো। যাই হোক চলুন এবারে খাওয়া দাওয়া করি, খেয়ে দিয়ে এবার শোবো, আর তো কোনো কাজ নেই। তো ব্লগটা এখানেই শেষ করি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। ব্লগটা যদি ভালো লাগে চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করবেন, আর কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। আজকের মতো সবাইকে টাটা।